এসআইআর এর বাইরে ভাবার মতো কোনো জায়গা নেই, কারণ এসআইআর নিয়ে তুঙ্গে রয়েছে বিতর্ক। আমি কেন তুঙ্গে বিতর্কের কথা বলছি, কারণ এর মধ্যেই 3 জন বিএলওর মৃত্যু হয়েছে। মোট মিলিয়ে এসআইআর এর জন্য মৃত্যু হয়েছে 35 জনের দাবি সরকারি পক্ষে, অর্থাৎ আমাদের রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল তারা দাবি করছেন এসআইআর এর পরে 35 জন মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে 3 জন হচ্ছে বিএলও। তাদের নাম হচ্ছে রিঙ্কু তরফদার, নদিয়ার চাঁপড়ায় মৃত্যু, শান্তিমুনি এক্কা তার মৃত্যু হয়েছে, এবং নমিতা হাঁসদা এর মৃত্যু হয়েছে। এই মৃত্যুর পরে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে। এই ক্ষেত্রে একটা অ্যাড করি আপনাদের কাছে, এই যে আজকে নদিয়ার চাপড়ায় রিঙ্কু তরফদারের মৃত্যু হয়েছে, পরিবারের দাবি এবং তৃণমূল কংগ্রেস দাবি করছেন একজোটে যে রিঙ্কু নাকি তার সুইসাইড নোটে লিখে গেছেন কমিশনই দায়ী, তার মৃত্যুর জন্য কমিশন দায়ী। এর আগে আমরা দেখেছিলাম এসআইআর আবহে প্রথম মৃত্যু পানিহাটির প্রদীপ করের। পানিহাটি এলাকার আজকে বিজেপি নেত্রী রয়েছেন আমাদের সঙ্গে, যিনি ওই এলাকায় গ্রাউন্ডে কাজ করেন। প্রদীপ করের মৃত্যুর পর লেখা ছিল, উনি লিখে গেছেন এসআইআর এবং এনআরসির জন্য আতঙ্কে মৃত্যু হয়েছে, যদিও তার নাম 2002 তালিকায় ছিল। এই যে বিতর্ক তৈরি হচ্ছে এখানে দাঁড়িয়ে, আজকের অনুষ্ঠান শুধুমাত্র একটি প্যানেল নয়, আপনাদের ভীতি মুক্তির একটা জায়গা। এই যে যারা ভয় পাচ্ছেন, প্যানিকড হয়ে যাচ্ছেন, আতঙ্কে রয়েছেন, আমার কাছে তথ্য রয়েছে কেসিমান বিবি, আকা আলী খান, আবু তালের, এরা প্রত্যেকে নাকি আতঙ্কে প্রাণ ত্যাগ করেছেন, আতঙ্কে কীটনাশক খাচ্ছেন, পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং পরিবারের দাবিকে সম্পূর্ণভাবে সমর্থন করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং এমনকি শুধু সাপোর্ট করা নয়, রাজ্য সরকার ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন যে এই বিএলও পরিবারকে। এখানে দাঁড়িয়ে আমরা আলোচনায় আসব, কিন্তু তার আগে নদিয়ার চাপড়ায় বিএলওর অস্বাভাবিক মৃত্যুতে তার পরিবারের সদস্যরা কি দাবি করছেন একবার আপনাদেরকে শোনাই, শুনুন। আগে এসে ওই ইয়ে নিয়ে বসে পড়তো, চাপ তো ছিলই ওদের, না হলে হবে কি করে। কম্পিউটার সেরকম সড়কও ছিল না, চাপড়াই ও যেত আসতো, এই ফর্মের এই সব কাজ করতে জানতাম, এইটুকুই জানতাম। আর উল্টো কথা বলতে আমরা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভিডিও কালেক্টরেতে গিয়েছিলাম, ভিডিও অফিসে গিয়েছিলাম জমা দেওয়ার জন্য, যে আমার কাজ পারবো না বলে এবার লিখিত দিয়ে দিয়েছিলাম, দিয়ে উনি নেয়নি, দিয়ে কালেক্টরেতে পাঠিয়েছিল। দিয়ে ওখানে গিয়েছিলাম, উনি ডাইরেক্ট বলেছিলেন তাহলে চাকরি করেন কী করে, আসেন কী, তখন যা আশা করেন কী করে, চাকরি তাহলে ছেড়ে দিতে হবে, এইরকম বলেছিলেন। যে কোনো জমা নেয়নি, কোনো রিসিভ কপি দেয়নি, জমাই নেয়নি। আর সকালবেলা আমরা খবর পেলাম যে বৌদি সুসাইড করেছে, গলায় দড়ি দিয়েছে। বিএলওর ডিউটি পেয়েছিলেন, বিএলওর ডিউটিতে মানসিক চাপে ছিল একটু। চাপ বলতে সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করতো না, ওই বলতো যে আমি চাকরি ছেড়ে দেবো, আমি চাকরি করবো না, ভালো লাগছে না, কোনো সময় হয়তো বলছি যে ফটো লাগবে, কোনো সময় ফটো মারতে হবে না, এইসব। উনি বাঙালি স্বামী বিবেকানন্দ স্কুলের পার্শ্ব শিক্ষক ছিলেন, কৃষ্ণনগর ষষ্ঠীতলা বাড়িতে। আমরা জানতে পারলাম, আমার দাদা আমাকে ফোন করলো, বাড়িতে বৌদি আর দাদা থাকতো। সুইসাইড নোট পেয়েছে কিনা সেটাও আমি জানি না, সেটা প্রশাসন বলতে পারবে, কেন প্রশাসন নামিয়েছে, প্রশাসন বলতে পারবে। আর এই ঘটনার পরে খুব স্বাভাবিকভাবে আজকে প্রেস কনফারেন্স হলো, যেখানে অরূপ বিশ্বাস এবং পরবর্তীতে কুণাল ঘোষ প্রেসকে অ্যাড্রেস করে বললেন ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনাদেরকে বলে রাখি যে এই ধরনের বক্তব্যের আগে মুখ্যমন্ত্রী সরাসরি ইমিডিয়েট এফেক্টে এসআইআর বন্ধ করবার জন্য ইসিআইকে চিঠি দিয়েছিলেন, ইসিআর কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেওয়া হয়েছিল, এসআইআর বন্ধ করতে হবে। খুব স্পষ্টভাবে ধারণাটা যাতে আরও মানুষের হয় যে বর্তমানে রাজ্য সরকার পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দুজনেই বলছেন অপরিকল্পিত এসআইআর এবং অপরিকল্পিত নির্বাচন কমিশনের পদক্ষেপ এই 35টি মৃত্যুর জন্য দায়ী। কি বলেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, অন্যদিকে রাজ্যের সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ, পরপর আপনাদেরকে শোনাবো, শুনুন। ইলেকশন কমিশনের গাফিলতির জন্য প্রচুর মানুষের জীবন যাচ্ছে। আমরা তো বারবারই বলছি ইলেকশন কমিশন নিরপেক্ষ নয়, নিরপেক্ষ নয়, নিরপেক্ষ নয়। তারা আর একটি রাজনৈতিক দল বিজেপির বি টিম হিসেবে কাজ করছেন, এই কথা তো বারবার আমরা বলছি। এবং তার জন্য আজ 35 জন মানুষের জীবন গেছে, 3 জন বিএলও প্রাণ দিয়েছেন, আত্মহত্যা করেছেন এই ইলেকশন কমিশনের জন্য। এই ইলেকশন কমিশনকে তার সম্পূর্ণ দায় এবং দায়িত্ব নিতে। আজ আরেকজন বিএলও একটা মর্মান্তিক আত্মহত্যা হয়েছে। এবার তো এই যে এসআইআর এর চাপে আর কটা প্রাণ এরা নেবেন,
পরিমাণ চাপ, কিছু বললেই বলছে এসআইআর এর বিরোধিতা। আরে কিসের বিরোধিতা? 2001 সালে ভোটের পর 2 বছর ধরে হয়েছে। তো যে কাজটা করতে 2-2.5 বছর সময় লাগে, সেখানে সামনে ভোট বলে বিজেপির রাজনীতিটায় সাহায্য করার জন্য লোকের নাম কাটার এজেন্ডা নিয়ে 2 মাসের মধ্যে করতে হবে। 28 তারিখের মধ্যে এখন বলছে নাম আপলোড করতে হবে। সবাই ডিজিটালি এতটা দক্ষ নন, অনেক জায়গায় সার্ভার, নেট এসব প্রবলেম আছে। আর তারপর বিজেপি নেতারা বলছে বিহারে এতজনকে অ্যারেস্ট করা হয়েছে, আপনারা কাজ না করলে অ্যারেস্ট করা হবে। মানসিক চাপ, আত্মহত্যা করেছেন। এর গোটা দায় জাতীয় নির্বাচন কমিশনের, এর দায় ভারতীয় জনতা পার্টির। ঠিক এখানে দাঁড়িয়ে রাহুল সিনহা কি বলছেন শোনাবো। আমি আপনাদের আগেই বলেছিলাম, তৃণমূল কংগ্রেস আর শকুনের মধ্যে কোনো পার্থক্য নেই। সর্বত্র চোখ রাখছে কে কোথায় আত্মহত্যা করে, কে কোথায় মারা যায়, যে রোগেই মারা যাক, যে কারণেই আত্মহত্যা হোক, সঙ্গে সঙ্গে তৃণমূলের লোকরা ওখানে পৌঁছে গিয়ে এসআইআর বোর্ড নিয়ে হাজির হয়ে যায়। কি সুইফট, মুখ্যমন্ত্রী পর্যন্ত টুইট করে ফেলেছে। একদম শকুনের ভূমিকায় তৃণমূল কংগ্রেসের এই অভিনয় মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। এই রিঙ্কু দেবীর মৃত্যুর সিবিআই ইনকোয়ারি ঘোষণা করুন। রিঙ্কু দেবীর যে সুইসাইড নোট, তা সিবিআই ইনকোয়ারির আওতায় আসুক, তাহলেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত বিষয়। আমি চলে আসবো, পরিচয় করে দেবো যারা আজকে আমাদের সঙ্গে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যানেলে উপস্থিত রয়েছেন। আমি গুরুত্বপূর্ণ এই কারণের জন্য বলছি, মানুষের কাছে এসআইআর নিয়ে আজও আতঙ্ক রয়েছে, এটা বাস্তব। কারণ 32 জন মানুষের মৃত্যু সরকারি তথ্য বা রাজ্য সরকারি যে তথ্য সেই অনুযায়ী। পাশাপাশি বিএলওদেরও একের পর এক আত্মহত্যার ঘটনা। কারা রয়েছেন আজকে আসুন আমরা কথা বলবো। আজকে ফাল্গুনী পাত্র, বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। ফাল্গুনীদিকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন কৌশিক বিশ্বাস, তৃণমূল মুখপাত্র, স্বাগত জানাই আপনাকে। সন্দীপা চক্রবর্তী, জাতীয় কংগ্রেস মুখপাত্র, স্বাগত সন্দীপাকে। আমাদের সঙ্গে অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। আমি অমিতাভ দাকেও স্বাগত জানাবো। আমি কৌশিকদার কাছে যাই। কৌশিকদা, এই ক্ষেত্রে আপনারাও কি অনুসন্ধান চাইছেন? আপনারা কি চাইছেন? মানে এই মিসকমিউনিকেশনগুলো উঠে গিয়ে এসআইআর হোক, নাকি আপাতত এসআইআর বন্ধ হয়ে যাক? আপনাদের অবস্থান কি? দেখুন, আমাদের অবস্থান খুব স্পষ্ট এবং পরিষ্কার। অবিলম্বে এই এসআইআর এর প্রক্রিয়াকে বন্ধ করতে হবে। আচ্ছা, এই যে সাইলেন্ট ইনভিজিবল রিগিং এর নামে মানুষ মারার একটা চক্রান্ত জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিশন এবং বিজেপি মিলে করেছে, অবিলম্বে আজ রাত থেকে, পারলে আজ রাত থেকেই এই প্রক্রিয়াটাকে বন্ধ করতে হবে। আপনারা দেখেছেন যে আগে বেশ কিছু মানুষ, প্রায় 20 জনেরও উপর, 1 সপ্তাহ আগে আত্মহত্যা করেছিলেন, মারা গিয়েছিলেন এই এসআইআর এর আতঙ্কে। এখন আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি বিএলওরা পর্যন্ত এত আতঙ্কিত, কেউ ব্রেন স্ট্রোকে মারা যাচ্ছেন, কেউ আত্মহত্যা করছেন। একটা খুব সিম্পল স্ট্যাটিস্টিক্স আমি আপনাদের বলতে চাই। জাতীয় নির্বাচন কমিশন বলেছেন প্রত্যেক বিএলও 3 বার করে একটি বাড়িতে যাবে। এটা আপনারা সবাই জানেন। একটি বুথে 1200 ভোটার, একটি পরিবারে যদি 6 জন মানুষ থাকেন, তাহলে মোটামুটি কম বেশি 200 বাড়িতে একজন বিএলওকে 3 বার করে, মানে 600 হোম ভিজিট তাকে করতে হবে 30 দিনের মধ্যে। মানে 20টা হোম ভিজিট তাকে করতে হবে প্রতিদিনে, যেখানে তাকে ফর্ম বোঝাতে হবে, ফর্ম রিসিভ করতে হবে। এটা কি সম্ভব বলে আপনাদের মনে হয় যে একজন বিএলওর পক্ষে একদিনে 20টা বাড়ি কভার করা, তার অন্য কাজ করেও? তার পরিণতিতে হচ্ছে এই ধরনের একটা চাপের এবং ভয়ের। একদিকে তাদের বলা হচ্ছে আপনাকে এই ডেডলাইনের মধ্যে এটা করতে হবে, আর যদি করতে না পারেন তাহলে নির্বাচন কমিশন বলছে আপনার চাকরি যাবে, আর বিজেপি বলছে আপনি জেলে যাবেন। একদম এই চলতে পারে না। ঠিক, এই কথাগুলো একদম ঠিক। কিন্তু এই রাজ্য সরকারি কর্মচারীদের নিয়েই তো আপনারা গর্ব করে দাবি করেন যে এই বাংলা সব থেকে এগিয়ে রয়েছে। এই রাজ্য সরকারি কর্মচারীদের নিয়েই আপনারা গর্ব করে দাবি করে বলেন যে সরকার 100% কাজ করে। না, নিশ্চিতভাবেই। কিন্তু তার মানে এই নয় তারা তো নার্ভাস হয়ে যাচ্ছেন। না, তারা নার্ভাস হচ্ছে এই কারণে তাদের উপর যে কাজটা দেওয়া হচ্ছে সেই কাজটা ওই সময়সীমার মধ্যে করা সম্ভব নয়। আমি তো আপনাকে বললাম, আপনারা নিজেরাই বলুন না, 20টা বাড়ি, প্রত্যেকটা বাড়িতে 6 জন করে লোক, তাদের প্রত্যেককে ফর্ম বোঝানো সম্ভব প্রতিদিন?
না মানে এবং তারপর আমার এক্ষেত্রে পদগুলো আবার collect একটু করা। দ্বিধা রয়েছে তারপরে যে digitization। ক্ষমতায় তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর 1.5-2 বছরের মধ্যে 100% কাজ যদি করে ফেলা সম্ভব হয় তাহলে এটা পার ডে দেখুন, 20টা বাড়িতে কেন যাওয়া যাচ্ছে আপনি এটাকে যদি ব্যাপারটা অন্যদিকে ব্যাখ্যা না, করেন অন্যদিকে তাহলে না, আমি বলছি এই তো রাজ্য 100% সরকারি কর্মচারী। কাজ 100% কাজ করা এবং একটা রাজ্য সরকারি কর্মচারীকে অকথ্য চাপ সৃষ্টি করে বলা যে তুমি 28 তারিখের মধ্যে ডিজিটাইজ করো, 24 তারিখের মধ্যে এইটা কমপ্লিট করো, নইলে কেউ বলবে তোমার চাকরি যাবে, নইলে কেউ বলবে তোমার জেল হবে, এটা তো সম্ভব মানে নয়। threat আজকে culture-টার আপনার আপনি বলছেন। না, আজকে ঠিক। আপনার চ্যানেল মালিক যদি আপনাকে বলেন 16 ঘন্টা ধরে বকে যাও, সেটা কি আপনি পারবেন? পারবেন না তো নিশ্চয়ই। ইট ইজ এক্স্যাক্টলি দ্য সেম, ইট ইজ এক্স্যাক্টলি দ্য সেম। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, কারা বলছে আত্মহত্যা করেছেন সেটা বকাই। বলছেন যারা পরিবারের আত্মীয় স্বজন, তারাই বলছেন আত্মহত্যা করছেন। আপনারা সেই ব্যাপারটাও পয়েন্ট আউট না, করে সেটা দেখান। শোনালাম তো। সেটা পয়েন্ট আউট আমি তো শোনালামই, একেবারেই শোনালাম। অবিলম্বে এই একদম। মৃত্যুযোগ্য বন্ধ করুক বিজেপি এবং জাতীয় নির্বাচন এই যে নমিতা হাসদা বা শান্তিমণি এক্কা বা রিঙ্কু তরফদার, এদের প্রত্যেকেরই পরিবার কিন্তু দাবি করেছেন, আমি বারবার করে আবার রিপিট করছি, এদের পরিবার দাবি করেছেন, এমনকি এরা সুইসাইড নোটে লিখছেন যে এই নির্বাচন কমিশন মৃত্যুর জন্য দায়ী। তার মধ্যে রিঙ্কু তরফদার লিখছেন মৃত্যুর জন্য নির্বাচন কমিশন দায়ী। এটা অবশ্যই ওনারা লিখেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি চলে যাব ফাল্গুনিদির কাছে। ফাল্গুনিদি, এক্ষুনি ইমিডিয়েট এফেক্টে এসআইআর বন্ধ করা উচিত। দ্বিতীয় লাইন, কৌশিকদা বলেছেন সম্পূর্ণ এটা একটা রাজনৈতিক চক্রান্ত, এই যে হুলিগানিজম হচ্ছে এর পেছনে বিজেপির হাত রয়েছে। দেখুন, এসআইআরে সব থেকে বড় ভূমিকা যার ছিল তার নাম মমতা ব্যানার্জি। কারণ তিনি 2005 সালে ভোটার লিস্ট পরিবর্তনের কথা এবং সংশোধনের কথা বলেছিলেন। আজকে উনার দল বা উনারা কেন বলছে, কারণ আপনারা দেখছেন যে স্বরূপনগরের যে হাকিমপুর চেকপোস্ট, তার যে কি পরিস্থিতি, ছবিটা একটু দেখাবো? হ্যাঁ, একটু যদি দেখান। হ্যাঁ, ছবিটা একটু দেখাই আমরা। তাদের যে প্রকৃত ফাল্গুনিদিকে সঙ্গে রেখে আমরা একটু ছবিটা দেখাই যে গত 7 দিনে প্রায় 1720 জন সেলফ ইভ্যাকুয়েশনের রাস্তা তারা বেছে নিয়েছেন। আপনারা ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আমি অনুরোধ করি আমার কলিগদেরকে একটু যদি বড় করে ছবিটা দেখানো যায়, কারণ কোনটা মানুষ আর কোনটা বাক্স ব্যাটারা বোঝা যাচ্ছে না। যে এবার দেখুন এই যে মানুষেরা, এটা হাকিমপুর উত্তর 24 পরগনা স্বরূপনগরে বর্ডার, যেখানে এই মানুষেরা কলকাতার বিভিন্ন অংশে, কলকাতার আশেপাশে তারা থাকতেন, তারা এখান থেকে চলে যাচ্ছেন। এমনকি আজকে আপনাদের এই ফাল্গুনিদির বক্তব্যের পরে আমরা এটাও দেখাবো, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে এবং ডানকুনিতে একের পর এক বস্তি ফাঁকা, মধ্যমগ্রাম, বিশ্বাসপাড়া, বাড়িতে বাড়িতে তালাবন্ধ, ইকো পার্ক 6 নম্বর গেট, সল্টলেক 2 নম্বর এলাকা, বাড়িতে তালাবন্ধ। ঠিক যেরকমভাবে কৌশিকদা বললেন যে পরিবার তো ভাই দাবি করছে এদের আত্মহত্যা হয়েছে, ঠিক সেরকমভাবে এলাকার মানুষই দাবি করছেন, ওই এলাকার মানুষরা, এরা বাংলাদেশি ছিল, এসআইয়ের আবহে ভয়ে পালিয়ে গিয়েছে। ফাল্গুনিদি, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, তারা নিজেরাও বলছে আমরা বাংলাদেশি। আটঘরা, গুলশান বস্তি, এরকম সব এটা হচ্ছে মেন। শুনুন, অ্যাকচুয়ালি এসআইআর এর যে আতঙ্ক রুখতে যেটা আতঙ্ক তৈরি করছে সেটা হচ্ছে তৃণমূল তৈরি করছে। কারণ এই কিন্তু আপনারাও তো বলছেন ডিলিট ডিপোর্ট, ডিটেক্ট ডিলিট ডিপোর্ট, আপনারা বলছেন বিএসএফ দিয়ে তাড়িয়ে দেব, আপনারাও বলছেন যে জেলে বন্দি করে থাকতে হবে, হয়ে থাকতে হবে, আপনাদের নেতারা বলছেন। যারা অনুপ্রবেশকারী, যারা পাসপোর্ট নিয়ে এসছে, যারা চাকরি সূত্রে এসছে, তো একের পর এক তারা নিজেরাই বলছে তারা এখান থেকে লক্ষ্মী ভান্ডার নিয়েছে, তারা এখান থেকে ঘর পেয়েছে, তারা এখানে রেশন পেয়েছে। কাদের এই রুটি রুজিতে ভাগ বসিয়েছে বলুন? সে তো আমাদের তো আমরা কেন বলবো না যে আমাদের রুটি রুজিতে কেবল সরকার এই অনুপ্রবেশকারীদের হয়ে তারা সরকার গঠন করার জন্য এদেরকে আমি বুঝলাম এদেরকে বিভিন্ন কাজ দিয়ে বুঝলাম। কিন্তু এই যে মানসিকভাবে মানে যে আনস্টেবল হয়ে পড়বার জন্য মানুষের মৃত্যু হচ্ছে, মানসিকভাবে তারা অসুস্থ হয়ে পড়ছেন, এই ব্যাপারগুলো কি আপনারা চান যে রিভাইজ হোক? আপনারা কি পাশাপাশি এটাও চান যে এই সুইসাইডাল নোট যেগুলো রয়েছে তার ইনভেস্টিগেশন হোক, সিবিআই তদন্ত বা হাই লেভেল তদন্ত হোক? কারণ প্রদীপ করেরও মৃত্যু হয়েছিল, তিনি সুসাইড নোট লিখে গেছিলেন, তারও 2002-এ নাম ছিল, তার 4টে আঙুল কাটা ছিল, কিন্তু তিনি সুসাইড নোট লিখেছেন। তো আমি অবশ্যই বলবো এটার সিবিআই তদন্ত অবশ্যই দেখুন, প্রথম কথা হচ্ছে আমি বলবো আরো 12টা রাজ্যে কয়েকদিন আগে আপনারা সংবাদ মাধ্যমে দেখিয়েছিলেন যে ত্রিপুরাতে 22 জন বাংলাদেশিকে ধরা হয়েছে এবং আসামেও ধরা হয়েছে। আসামের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ বর্ডার আছে, আসামেও বাংলাদেশিকে ধরা হয়েছে, আসামেও আগামী বছর ভোট। আসামে এসআইআর কেন হচ্ছে না? আমাদের প্রশ্ন নাম্বার 1।
প্রশ্ন নাম্বার 2 হচ্ছে আমরা দেখছি, আমিও দেখলাম অনেক টিভি চ্যানেল ওনাদের প্রশ্ন করছেন যে আপনারা কবে এসছেন, ভোট দিয়েছেন কিনা। দয়া করে আমি টিভি চ্যানেলগুলোকে অনুরোধ করব তাদের আর একটা প্রশ্ন জুড়ে দিন, আপনি বর্ডারটা পার করেছিলেন কিভাবে, কাকে বলছেন? টাকা দিয়ে বর্ডারটা পার ওনারা করেছিলেন? বলছেন কৌশিক কাকে, দা। তার মানেটা কি? দালালকে টাকা দিয়ে পার হ্যাঁ, করেছে। ওই দালাল তো বিএসএফ কি? একদম। ওই দালাল কি বিএসএফ? হ্যাঁ, এই প্রশ্ন তাহলে থাকবে। সেই থাকবে। বিএসএফ এর যিনি মন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সবার আগে তিনি পদত্যাগ করুন। আজকে স্বরূপনগরের ওই ছবির জন্য কেউ একজন যদি দায়ী হয়, সেটা ভারতবর্ষের ব্যর্থতম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি না হলে ওইটা হলো কি করে বর্ডারটা পার করলেন, সেইটার জবাবটা নিন। ঠিক। আপনারা সন্দীপ, সন্দীপ, ফাল্গুনী দি। জমিটা কেন দিচ্ছেন না সেই অর্ডার? ফেন্সিং এর বেশ, এই আবার সেই জমি আর কাঁটাতার নিয়ে চলে গেল সন্দীপ। জমির গল্পটা বহু আচ্ছা পুরনো বেশ, হয়ে গেছে। আচ্ছা ঠিক, পুরনো ভাবেই রাইট। তো পুরনো দিনেরই তো পুরনো তারা রাইট, 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 বেশ। ফেন্সিং এর জমি বেশ, যদি বেশ, চেয়ে বেশ, থাকতেন, ঠিক আছে, তাহলে একটা আমরা বিরতি না নেব, দেওয়ার পরে আপনারা একটা অধিগ্রহণ বিরতি নেব করলেন না প্লিজ। কেন? এই তর্ক চলতেই থাকবে, তৃণমূল আর বিজেপির তর্ক। একজন বলছে জমি কেন দিচ্ছেন না, আরেকজন বলছেন যে জমি দিলেই সবকিছু প্রোটেক্ট হয়ে যাবে। ব্যাপারটা যদি এত সোজা হতো তাহলে সারা বিশ্বের মানচিত্রে এই ইনসার্জেন্সি বলে বিষয়টা থাকতো না। শুধু আমাদের দেশে নয়, ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, তারা দীর্ঘদিন ধরে তারা সাফার করে। অমিতাভ দত্ত সেদিন একের পর এক তথ্য দিয়ে বলছিলেন সারা বিশ্ব অনুপ্রবেশ। কিন্তু আমার কথা হচ্ছে, অনুপ্রবেশকারীরা ঢুকলো, তারা শুধুমাত্র সীমান্তবর্তী এলাকায় বস্তি করে থাকলো তা নয়, খোদ কলকাতার বুকে তারা চলে আসলো। সেখানে তারা মানে এরকম নয় যে তারা ইনভিজিবল। আমি কৌশিকদাকে কিছু ছবি দেখাবো বিরতির পর ফিরে এসে সন্দীপার কাছে যাওয়ার আগে। একের পর এক বস্তি গড়ে উঠেছে মাঠে, শহরের এলাকায়, শহরের সরকারি পূর্ত ভবনের পেছনে, পাশে, শহরের রাজপথে, ইকো পার্কের পাশে, সমস্ত জায়গায় বস্তি। এই বস্তিগুলো কেন গড়ে উঠলো সেই প্রশ্নও থাকছে। কিভাবে দিনের পর দিনের এখানে থাকলেন প্রশ্ন উঠছে। আমি আজকে দেখছিলাম বেশ কিছু সরকারি সংস্থায় তারা ঠিকাকর্মীর কাজ করে, কি করে তাদের আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন হলো, এটা একটা প্রশ্ন। একই রকমভাবে প্রশ্ন, কি করে সীমানা পেরিয়ে বিএসএফ এর নজর এড়িয়ে তারা ভারতবর্ষে ঢুকলো, ডেফিনেটলি প্রশ্ন। বিএসএফ এর নজর এড়িয়ে দালালরা যে পয়সা নিল, প্রশ্ন এটা, দালালরা যে 5,000, 10,000, 15,000 নিল, সেটা বিএসএফ এর সতীশ কুমার যেরকম গরু বিক্রিতে টাকা নিয়েছিল, গরু পাচারে, সেরকম ভাবে নিল না তো। আমি বিএসএফ কে সম্পূর্ণ শ্রদ্ধা সম্মান রেখেই বলছি, কারণ ডেফিনেটলি গাফিলতি অস্বীকার করার কোনো জায়গা নেই। সেরকম ভাবে কলকাতার বুকে কি করে দিনের পর দিন বস্তি গড়ে উঠলো, সেই ব্যাপারে রাজ্য সরকারের চোখ নিয়েও প্রশ্ন উঠে যাবে যে তারা কি সত্যি চোখে দেখতে পাননি তখন। আসবো সন্দীপার কাছে। এসআইআর চালুর আগে বা পরে বিজেপির তরফ, ফাল্গুনীদি বসেই রয়েছেন, বিজেপির তরফ থেকে একটাই অভিযোগ ছিল, বাংলাদেশি এবং রোহিঙ্গাদেরকে তাড়াও। এই রোহিঙ্গা শব্দ নিয়ে অনেক আপত্তি জানিয়েছেন যে মায়ানমারের রোহিঙ্গা এখানে এলো কি করে। তবে এটা স্পষ্ট হয়েছে এসআইআর চালুর পরে বাংলাদেশিরা এই বাংলার রন্ধ্রে রন্ধ্রে ছিল, না হলে এই ধরনের হাকিমপুর বর্ডারে ভিড় হতো না। আমি তো বাদই দিলাম, কালকে আমরা একটা গ্রাফিক্সে দেখিয়েছিলাম, সে মেহেদিপুর থেকে শুরু করে মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার থেকে শুরু করে কতগুলো বর্ডার, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে বিরাট লম্বা একটা বর্ডার, 2700 কিলোমিটারের বর্ডারের এলাকা। কে কোথা থেকে যাচ্ছে, কিন্তু এরা যাচ্ছেন হচ্ছে অফিসিয়ালি একটা বিশেষ অ্যাপের মাধ্যমে তারা বাংলাদেশে যাচ্ছেন, বিএসএফ এবং বিডিআরের সহযোগিতা অফিসিয়ালি। আসুন এবার এটাও দেখাই যে ডানকুনিতে কি ধরনের বস্তি গড়ে উঠেছে, হঠাৎ পল্লী, হঠাৎ কলোনি, বস্তি কিভাবে গড়ে উঠেছে। আসুন একবার দ্রুত দেখাই সন্দীপার কাছে যাওয়ার আগে। দেখুন, এই হচ্ছে ফাঁকা মাঠ, যেখানে জলা জমি, নিচু জলা জমি, হাই রোডের পাশে বা রেল লাইনের পাশে যেরকম হয়। দেখুন কিভাবে মানুষ এখানে বাঁশের মাচা তৈরি করে অস্থায়ী তাঁবু টাঙিয়ে, একদম উপরে আমাদের স্ক্রিনের উপর থেকে নিচ অবধি দেখুন দেখা যাচ্ছে, যতটা ড্রোন দিয়েও ছবি তোলা কিছু সামনে এসছে, যেটা উপর থেকে স্কাই ভিউ আপনাকে দেখাবে। আপনি দেখতে পাচ্ছেন একের পর এক বাড়ি, বোঝাই যাচ্ছে আপাতভাবে তৈরি করা বাড়িগুলো দীর্ঘদিন আগে তৈরি হয়নি। দেখতেই পাচ্ছেন একের পর এক বাড়ি, উপরে কালো প্লাস্টিক, নিচে বাড়ি, এবং এমনকি ওই রেল লাইনের পাশ থেকে বাঁশের সাঁকো বেয়ে মানুষকে বাড়িতে আসতে হচ্ছে, সম্পূর্ণ জলা জায়গা। এই যে পাশেই রেল লাইন যাচ্ছে দেখুন। আর এই বস্তিগুলোর মানুষেরা যারা এখন রয়েছেন তারা কি বলছেন একবার আপনাদেরকে শোনাই, শুনুন। এক ঘর ছিল, চলে গেছে, আর 2-3 ঘর এখানটা ভাড়া ছিল, ওরা চলে গেছে, বিক্রি করে দিয়ে গেছিল, ওই 500-600 টাকাতে বিক্রি করে দিয়ে গেছিল। ওটা আমরা ওনার কাঠ বানিয়ে রান্না করে খেয়েছি। এটা মুর্শিদাবাদে বীরভূমের মানুষজন আছে, এই বাদে কোনো বাংলাদেশি এখানটা নেই। এখানে আদিবাসী কারো আছে, এখানে 2-3 জায়গার লোক আছে, আরও আছে বীরভূমে বাড়ি। ফর্ম ফিল আপ করে দিয়েছি,
এখানে বিএলও এসেছিল, বিএলওকে আমরা ফর্ম ফিল আপ সব কিছু করে দিয়ে সব জমা দিয়ে দিয়েছি। বলেছে আমরা এখানটা জায়গা পাই, জায়গা পরিমাণ মতো তোমার যতগুলো ঘর আছে এরকম একটা যদি খাট জায়গা পাই তোমাদেরকে আমরা নিয়ে যাই, ঘর টর সব করে দেবো, বাসিন্দার করে দেবো। তোমরা এখন এরকমভাবে আছো, এরকমভাবে থাকো, পরবর্তীকালে যদি কোনো যদি জায়গা টাকা যদি ভালো পাওয়া যায় ওইখানটা তোমাদের আমরা সব কিছু করে দেবো। বলছি যে এই এখনই সময় এসেছে গোবরা মানুষ এক হও, যে সঠিক যে ভারতবর্ষে যে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে যে দেশকে ভারত বলে দেশটাকে আজাদ করেছে তারাই এই ভারতে থাকুক, যারা যা রাষ্ট্রবাদী যে মুসলিম ভাইরা আছে তারা থাকুক, আর এই মুসলিম ভাইরা ইনাদের চিহ্নিত করুক আর ইনাদের দেশে পাঠান। ছেলেদের কি খাওয়াবো? যেটা ইনাদের যে রাশনটা যদি আমাদের ভাগে অংশটা ইনারা খেয়ে আমাদের কি করবো? যে লক্ষ্মী ভাণ্ডারটা ইনারা পাচ্ছেন, সে লক্ষ্মী ভাণ্ডার ইনারা যদি না থাকেন তো লক্ষ্মী ভাণ্ডার নিশ্চয়ই বাড়বে, বা যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা যে না ইনারা পাচ্ছেন, সে যদি ইন্ডিয়া লোক যে ইন্ডিয়া মুসলিমরা আছে যে ভারতবাসী যে আছে যে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতকে আজাদ করেছিল তারাই থাকুক না রে ভাই ভারতবর্ষে, তাই তো আমরা চাইছি। ঘর ছিল ওরা বিক্রি করে দিয়েছিল 500 টাকা দিয়ে, যাই কিনে নিয়েছে তাই এখন মনে হয় কাঠটা রেঁধে এখন খাওয়া দাওয়া করছে। তারা কোথায় থাকতো? তারা এখানে কিছু একজন থাকতো গোবরা আর বাদ বাকি 3 জন থাকতো ঘর ভাড়া। ওরা তো 1.5 মাস আগে চলে গেছে। কোথায় ওরা বাংলাদেশি। এখন এখানকার ভিতর কেউ বাংলাদেশি নেই, যারা আছে সব এখানকারই। কারো আছে বীরভূম বাড়ি, কারো মুর্শিদাবাদ বাড়ি, এখানে নেই। সবার ফর্ম ফিল আপ জমা দিতে সবাই দেশের মতন চলে গেছে দেশ। আমার এই সব বক্তব্য একটা জায়গায় খুব ভালো লাগলো যে ভালো জায়গা পেলে এদেরকে ভালোভাবে থাকারও আশ্বাস কেউ দিয়েছিলেন যে ভালোভাবে তাদেরকে রাখা হবে, ভালো করে বাড়িঘর তৈরি করে দেওয়া হবে। আচ্ছা, এবার আসুন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যাননি এরকম মানুষ খুব কম আছেন। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দুপাশে একটু তাকালে প্রচুর বস্তি দেখতে পাওয়া যাবে। আসুন আমরা দেখাচ্ছি সেখানকার ছবি। আমরা সেই ছবি দেখাচ্ছি যেখানে লেপ কম্বল তোষক পড়ে রয়েছে কিন্তু বাড়িতে মানুষ নেই। এসআইআর আবহের পর একের পর এক ঘর ফাঁকা হয়েছে। দেখতে পাচ্ছেন যে যতটা সামগ্রী পারা সম্ভব নিয়ে যাওয়া হয়েছে, বাদবাকি কিছু অংশ পড়ে রয়েছে। এত বিরাট তোষক তো নিয়ে যাওয়া সম্ভব নয় বাংলাদেশ বর্ডার পর্যন্ত, ওই জন্য হয়তো নিয়ে যাননি। ডানলপ যাওয়ার রাস্তা আপনারা জানেন, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা মুম্বাই যে রোড তাকে কানেক্টিভিটি হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, সেখানে যাওয়ার দেখুন আপনি দেখতে পাচ্ছেন ছবি পরিষ্কার বলে দিচ্ছে যেখানে মানুষজন ছিলেন। কি বলছেন স্থানীয় মানুষ একবার শোনাই আপনাদের, শুনুন। আচ্ছা, এখানে কি বাংলাদেশে থাকতো? আগে থাকতো, এই এখন 1 সপ্তাহের মধ্যে সব বেরিয়ে গেছে। কত ঘর মোটামুটি দাও? 50, 60 ঘর, 70 ঘর। তাদের কি আধার কার্ড ভোটার কার্ড ছিল? মনে হয় কি ছিল, সব কাজে লাগেনি, তাও আগেই থেকে বেরিয়ে গেছে। মানে এসআইআর ঘোষণার পর থেকে? হ্যাঁ। বাংলাদেশিরা ছিল চলে গেছে? হ্যাঁ চলে গেছে, ওই হপ্তাখানি গেছে। কত ঘর কত করলো? তা 5-7 ঘর চলে গেছে। ওই 50-60 ঘর বলছে? হ্যাঁ ওরকমই আছে, কিন্তু সবাই তো যায়নি এখনো কিছু আছে। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে গেছে? হ্যাঁ। এই 1-2 সপ্তাহ হবে। মানে এসআইআর ঘোষণার পর থেকে? হ্যাঁ, এসআইআর ঘোষণার পর দিয়ে গেছে। এখানে মোটামুটি কত ঘর থাকতো? 50-60 আছে। হ্যাঁ, অনেকে রাতের অন্ধকারে যাচ্ছে, অনেকে এখন আবার আইন করেছে দিনে দিনে যাওয়া, অনেকে দিনে যাচ্ছে। আচ্ছা, কতদিন ধরে থাকতো? অনেক বছর ধরে। আধার কার্ড ভোটার কার্ড সবার আছে। বিএলওদের কাজের হদিস দিতে গিয়ে বা মানে তাদের যে টার্বুলেন্স তাদের উপরে কাজ করছে সেটা বোঝাতে গিয়ে কৌশিক একটু আগে একটা জনপ্রতি পরিবারের সংখ্যা দিচ্ছিলেন, আমার ভীষণ কানে বাজলো। কৌশিকদা বলছিলেন না যে পার ডে 220 করে বাড়ি যেতে হবে, কি করে সম্ভব? তাহলে এখানে 60টা বাড়িতে 5 জন করে যদি থাকে, নানা করে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে ছোট্ট একটা জায়গায় 300 জন বাংলাদেশি ছিলেন। আমি একটা ছোট্ট জায়গা লোকেট করছি বিরাট 10 কোটির পশ্চিমবঙ্গের মধ্যে, একেবারে আলিপুরদুয়ার থেকে সুন্দরবন পর্যন্ত। সেখানে কি হচ্ছে, 60টা পরিবার, এলাকার মানুষ বলছেন 5 জন করে পরিবারের সদস্য, ইন জেনারেল অ্যাভারেজ যদি ধরি 300 মানুষ শুধু এর পাশেই ছিলেন যারা বাংলাদেশি। কবে গেছেন? মাত্র 7 দিন আগে। আমি আসবো সন্দীপার কাছে একটা বিরতি নেওয়ার পর। সন্দীপা, এই যে একটা মানে সমস্যা, এই যে বাংলাদেশে মানে অবাধভাবে বাংলাদেশি ঢুকে গেছে, কেউ 20, কেউ 15, কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ সবে ঢুকেছে, মানে এটা তো মুক্তাঞ্চল নয়। তুমি রাজনৈতিকভাবে অন্য দল করতে পারো, তোমার অবস্থান অন্য থাকতে পারে,
কিন্তু এদের ঢোকার জন্য যে প্রবলেম ভারতীয় গরিব ভারতীয়দের হচ্ছে, প্রান্তিক ভারতীয়দের হচ্ছে, সেটা কি উপেক্ষা করা যায়? সন্দীপা, প্লিজ রাজনীতিতে যাব না, আমরা এই অনুপ্রবেশে কতটা সমস্যা বাড়তে পারে ভারতে সেটা নিয়ে যদি তুমি দেখুন, আপনি বললেন যে রাজনীতিতে যাব না, কিন্তু আমি তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এসেছি, একটি রাজনৈতিক দল কংগ্রেসের তরফ থেকে এসেছি। অবস্থানটা একটু জানাবেন তাহলে। হ্যাঁ, সুতরাং কংগ্রেসের অবস্থান জানাবার আগে আপনি যেহেতু বললেন রাজনীতিতে যাব না, সব কিছুর ঊর্ধ্বে উঠে একজন রেসপন্সিবল ইন্ডিয়ান সিটিজেন হিসেবে এইটুকু বলতে চাই, আপনি সংখ্যা নিয়ে বলছিলেন, তৃণমূলের যিনি মুখপাত্র আছেন তিনিও সংখ্যা নিয়ে বলছিলেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশে যে 12খানা রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে সেটা SIR, সেখানে টোটাল 50 লাখ, মোটামুটি 50 কোটি 97 লাখ ভোটার, তো মোটামুটি 5,32,000 BLO রাখা হয়েছে, মানে পার হেড। আমি সবগুলো স্টেট বা ইউনিয়ন টেরিটরি নিরিখেই যদি বলি, পার BLO 956 জনকে অ্যাটেন্ড করবে, ভোটারদেরকে অ্যাটেন্ড করবে। দ্যাটস এ হিউজ থিং। মানে এত কম সংখ্যক BLO রিক্রুট করা হয়েছে, সেটাতে ডেফিনেটলি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা নির্বুদ্ধিতা বলুন বা কিছু একটা প্রবলেম আছে, যেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে রিক্রুটমেন্ট বোর্ড, সেখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে না, যেই কারণে বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদেরকে নিয়োগ করা হচ্ছে। এবার রাজ্য সরকারি কর্মচারীরা বিভিন্ন চাপে পড়ছে, আমাদের পশ্চিমবাংলাতে আরও বেশি চাপে পড়বে, কেননা এখানে ডবল ইঞ্জিনের সরকার নেই। এখানে যে সরকারটা আছে সেটা শ্যাডো ডবল ইঞ্জিন চলছে, ডিরেক্ট ডবল ইঞ্জিন চলছে না, যার ফলে বলির পাঁঠা হচ্ছে মেইনলি BLOরা। কেননা রাজ্য সরকারের যেহেতু কর্মচারী, রাজ্য সরকার এক কথা বলছে, আর নির্বাচন কমিশন বিজেপির হয়ে খেলা খেলছে, ওরা আর এক কথা বলছেন। 2 মাসের মধ্যে একটা SIR এর মতন একটি হিউজ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এবং ডেফিনেটলি রাজ্য সরকারি কর্মচারীদের আমি যেটা বারবার বলি যে ঘাড়ে অত মাথা নেই যে রাজ্য সরকার মানে তৃণমূলের এগেনস্টে গিয়ে কোনো না কোনো কাজ করবে। তো তৃণমূলের মানে লালচুল কানেদুল পাড়ার চুনুপটি নেতা থেকে হনু মাথা, তারা সবাই কিন্তু হুমকি দিচ্ছে BLOদের, মেইনলি BLOদের, যে আমাদের কথা ছাড়া একটা বাড়িতেও যেতে পারবে না। গ্রাউন্ড লেভেলে যাচ্ছে ডেফিনেটলি তৃণমূলের একটা হুমকি, সেখানে প্রচ্ছন্ন হুমকি, সেখানে প্রচ্ছন্ন প্রত্যক্ষ একটা হুমকি সেখানে কাজ করছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে BLOরা অবজেকশন কি করে জানাবেন? BLOরা অবজেকশন জানাতে পারবেন না, বারবার বলছি না। BLO থেকে শুরু করে AERO থেকে শুরু করে SDM থেকে শুরু করে BDO থেকে শুরু করে রাজ্য সরকারে যারা আছেন, তাদের ঘাড়ে অত মাথা নেই যে রাজ্য সরকারের ওই কানে দুল লাল চুল থেকে শুরু করে চুনুপটি 2 পয়সা নেতা থেকে শুরু করে হনু মাথা কারোর বিরুদ্ধে কোনো কথা বলার। ঠিক আছে, এটা আমরা প্রত্যেকবার বারংবার বিভিন্ন নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে আমরা দেখেছি। সুতরাং এটা নিয়ে আলাদা আলাদা তৃণমূলের রাজনৈতিক চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা করে বলবার মতন কিছু নেই রাজ্যের মানুষের কাছে। কিন্তু যেটা বলতে চাইছি যে তৃণমূল এবং বিজেপি যেটা নিয়ে মূলত লড়াই করছে, তুতু ম্যামে করছে, অনুপ্রবেশ। এতক্ষণ ধরে যে কথাটা শুনলাম সেটা সারমর্ম সেটাই বেরোলো যে আপনাদের কথা শুনে 7 মণ তেলও জ্বলবে না আর রাধাও নাচবে না। অনুপ্রবেশ যেখানে হচ্ছে, আপনারা যে সীমান্তগুলোর নাম বলছেন, সেখানে বাংলাদেশিরা ফেরত যাচ্ছে, ফাইন, বাংলাদেশিরা আবার বর্ডার টপকে বাংলাদেশ যেতে চাইছে, খুব ভালো কথা, চলে যাক। আমাদের অন্ন বস্ত্র বাসস্থান রোজগারে যারা ভাগ বসাতে চাইছে সেখানে ভাগ বসাতে পারবে না। আমরা যারা অরিজিনাল ভারতীয় আছি আমরা সেই ভাগটুকু পাবো। আমাদের প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে কিভাবে এসেছিল আর কেন চলে যাচ্ছে, প্রশ্নটা ওই জায়গায়। টপকেছে কিভাবে, সীমান্ত টপকেছে কিভাবে? আপনি বলুন না দেবাশিস বাবু, আপনি বলুন, আমি বলছি, এখানে যারা যারা আছে প্যানেলে স্বনামধন্য ব্যক্তিত্বরা আছেন, তৃণমূলের বিজেপির সবাই আছেন, অনুপম কাঞ্জিলাল বাবু আছেন, আমাদের হ্যাঁ সরি কাঞ্জিলাল বাবু আছেন। আমাদের অত সাহস হবে যদি আমাদের কোনো রকম কোনো মানে প্রশাসনিক মদত না থাকে, সে রাজ্য স্তরীয় হোক, সে মানে কেন্দ্রীয় স্তরীয় হোক, কোনো রকম কোনো যদি মদত না থাকে, আমাদের মাথায় যদি হাত না থাকে, আমাদের কোনো রকম কোনো সাহস হবে বর্ডার টপকাবার? ডেফিনেটলি হবে না। তো টপকে কি করে এসছে? বাজারের থলেতে করে এসছে, বাজারের থলেতে করে যে এই পার থেকে ওই পারে ঢিল ছুঁড়লাম আর কাঁটা ধরে এই পার থেকে ওই পারে চলে এলো। মানলাম যে হেঁটে এসছে, বিভিন্ন রকমের রুট আছে, যে রুটগুলো দিয়ে ওরা ইজিলি দালাল ধরে চলে আসছে।
আসছে, তো ওরা যদি দালালরা যদি সেই রুটটা জানতে পারে যেদিক থেকে আসবে, আমাদের রাজ্যের সিকিউরিটি ফোর্স বিএসএফ, যে বিএসএফ এর এগেনস্টে সম্প্রতি বিজেপির দিলীপ ঘোষ বলেছেন যে না বিএসএফরাও দায়ী, অনুপ্রবেশের জন্য বিএসএফরাও দায়ী, দিলীপ ঘোষ এটা বলেছেন। তো সুতরাং দিলীপ, আমরা আমাদের কথা ছেড়ে দিন, আমাদের কংগ্রেসের কথা ছেড়ে দিন, দিলীপ ঘোষ বাবুকে তো আর বিজেপি অস্বীকার করতে পারবেন না। আমি যদি এখন বলি Definitely পারবেন না। এসআইআর প্রক্রিয়াটা একটা আত্মশুদ্ধির প্রক্রিয়া, যদিও এটা বিজেপি করছে না, কিন্তু এই আত্মশুদ্ধিতে তো যারা এসেছিল তাদের অনেকে আবার অ্যাটলিস্ট ফেরত যাচ্ছে, যদিও বা যারা ফেরত যাচ্ছে তার থেকে বহুগুণ মানুষ হয়তো রয়েই গেছেন এখন। না না, আত্মশুদ্ধি কাদের কাদের আত্মশুদ্ধি হচ্ছে? কাদের আত্মশুদ্ধি হচ্ছে? যারা এসেছিলেন তাদের আত্মশুদ্ধি হচ্ছে। যেমন ফাল্গুনিদি বললেন, যারা এসেছেন ধরুন পাসপোর্ট নিয়ে এলেন, পাসপোর্ট নিয়ে এসে যেরকম ভাবে যেরকম ভাবে লাভলি খাতুনদের দেখেছি যে একটা ট্যুরিজম মানে কিছু একটা পারপাসে এসেছেন, মেডিকেল ভিসা নিয়ে এসেছেন, ভিসার পারপাস শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে। ধরুন আমরা কোনো একটা দেশে গেলাম, আমরা ভারত, আমরা তো প্রচন্ড শক্তিশালী দেশ, আমরা ধরুন বাংলাদেশেই যদি যাই বা নেপালে ছেড়ে দিন, বাংলাদেশে যদি যাই, আমাদের ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায় তো ডেফিনেটলি সেটা এমবাসির কাছে থাকবে, সরকারের কাছে থাকবে, আমাদেরকে রিপোর্ট করে দেওয়া হবে। আমাদের কথা হচ্ছে সেখানে কেউ যদি ভিসা নিয়ে এসেও ভারতে থেকে যায়, ভিসার মেয়াদ শেষ হওয়া অবধিও, তাহলে ভারত সরকারের কাছে, মোদীর সরকারের কাছে সেই তথ্যটা, পর্যাপ্ত পরিমাণ তথ্যটা গিয়ে পৌঁছচ্ছে না কেন? আরেকটা কথা হচ্ছে এতক্ষণ ধরে ওনারা এতক্ষণ কথা বলেছেন, আরেকটা কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৃণমূল বলছে এসআইআর অবিলম্বে, আজ রাতই বন্ধ হওয়া প্রয়োজন। ভাই কেন বন্ধ হবে? মমতা ব্যানার্জি বলেছিলেন এসআইআর হতে দেব না, যদি এসআইআর পশ্চিমবঙ্গে হয় আমার লাশের ওপর দিয়ে হবে। তারপরে উনার লাশ পড়েনি, উনি লাশের রাজনীতি করে করে মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু উনার লাশ পড়েনি। আজকের দিনে কেন পশ্চিমবাংলায় এসআইআর হচ্ছে, তৃণমূলকে জবাব দিতে হবে। আমি আসবো কৌশিক, আপনি উত্তর নিশ্চয়ই দেবেন, কিন্তু প্রায় অনুষ্ঠানে 40 মিনিট মৌনব্রত পালন করছেন অমিতাভদা। আমি একটু আপনার কাছে যাব। অমিতাভদা আমাকে মার্জনা করবেন, কারণ ওই সিরিয়াল অর্ডারে যেতে গিয়ে সময়টা হাতে থাকে না, সময়ও কম। কিন্তু আপনার কাছে যাওয়ার আগে বারবার করে বিজেপির একটা অভিযোগ থাকে দক্ষিণ 24 পরগনা নিয়ে। দক্ষিণ 24 পরগনা নিয়ে আজকে ওই নির্বাচন কমিশনের চিঠি পড়ার সময় চন্দ্রিমা ভট্টাচার্য কয়েকটা লাইন বলেছেন। কি বলেছেন তিনি একবার দ্রুত শোনাই, তারপর আপনার কাছে যাব, শুনুন। BLOs across multiple districts, especially South 24 Parganas, continue to face widespread systematic mapping failures in the BLO Act. Even after entering correct SE, part and serial numbers, nearly 80% of voters cannot be matched with the 2002 SIR rolls. BLOs ভয়াবহ জায়গা, প্রায় 80%-এর নাম মিলছে না দক্ষিণ 24 পরগনায়, 80% নাম মিলছে না। অমিতাভদা সঙ্গে অনুপ্রবেশ এবং এই ইস্যুতে পুরো প্যানেল বলার পর আপনার কাছে কনক্লুশনের জন্য যাচ্ছি, বলুন। কথা হচ্ছে দুটো দিক নিয়ে শুরু করব। প্রথমত আমার কাছে সমাজ মাধ্যমে ঘুরে বেড়ানো রিঙ্কু তরফদারের সুইসাইড নোটটি এসে পৌঁছেছে, পড়ছিলাম আমি খুব মনোযোগ দিয়ে। খুব দুর্ভাগ্যজনক যে কটা মৃত্যুর ঘটনা ঘটেছে, অত্যন্ত হতাশার, অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা অনুভূতি তৈরি করছে ভেতর থেকে। সে সঙ্গে কতগুলো প্রশ্ন ভেতরে জাগিয়ে দিচ্ছে। এসআইআর তো ভারতবর্ষেই প্রথমবার হচ্ছে না, পশ্চিমবঙ্গেও প্রথমবার হচ্ছে না। কারা পরিচালনা করতেন সেই সময় এসআইআর? নিশ্চয়ই বাইরে থেকে লোক এসে এই রাজ্যে এসআইআর করেননি, রাজ্য সরকারি কর্মচারীরাই করেছেন। তাহলে সেই সময় তো এত চাপ, এত বিরুদ্ধতার কথা শুনিনি, সেগুলো নির্বিবাদে হয়ে গেছে। 69 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে সর্বশেষ এসআইআরে, তখন তো এত হইচই শুনিনি, বিএলওদেরও আত্মহত্যা করতে শুনিনি, এমন ঘটনা তো ঘটেনি। তাহলে যে রাজ্য সরকারি কর্মচারীরা তদানীন্তন বাম সরকারের আমলে এই এসআইআর এর কাজ পরিচালনা করতেন, আর আজ যারা যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা বিএলও হিসেবে এসআইআর এর কাজে অংশগ্রহণ করছেন, এদের মধ্যে কি কোথাও গুণগত পার্থক্য ঘটে গেছে যে তারা চাপ নিতে পারছেন না? বেশ, তারা বলছেন আমরা ডেটা অনলাইনে কি করে ফিট করতে হয় জানি না, পারি না। ওই সুইসাইড নোটেই লেখা আছে আমি জানি না। তিনি একজন পার্শ্ব শিক্ষিকা, তাহলে এমন একজন মানবী যিনি পার্শ্ব শিক্ষিকার চাকরি করছেন এতদিন বছর ধরে, আমি জানি তারা অত্যন্ত শোষিত, তার কারণ তারা অত্যন্ত পুয়ারলি পেইড। তাদের অনলাইনে ফর্ম ফিল আপ করবার পর্যন্ত মানে দক্ষতাটুকু, স্কিলটুকু তাদের নেই।
এদেরকে পার্শ্ব শিক্ষিকা হিসেবে কারা দিলেন নির্বাচন, কারা দিলেন এদের পদে বহাল? একই সঙ্গে এই যে বিপুল চাপের প্রশ্ন উঠে আসছে, রাজ্য সরকার বলছে এসআইআর স্থগিত করো। সাংবিধানিকভাবে নির্বাচিত একটি সরকার আরেকটি সাংবিধানিক প্রক্রিয়াকে স্থগিত করতে চাইছে, অথচ এই চাপ নিরসনের জন্য অন ডিউটি লিভের কথা, যে রাজ্যে ছুটিটা একটা হাতের মোয়া, অর্থাৎ এখানে মুখ্যমন্ত্রীর সর্দি হাঁচি হলেও ছুটি সহজে দিয়ে দেওয়া যায়, অমুক সালে কার বিবাহ বার্ষিকী সেই উপলক্ষে ছুটি হয়ে যায় স্কুল কলেজ, কলকাতায় সামান্য গরম পড়লে তামাম পশ্চিমবঙ্গে ছুটি হয়ে যায় স্কুল কলেজ, তারা এই বিএলওদের অন ডিউটি লিভ কিছুতেই দিলেন না। তার দাবিটা আন্দোলন করেছিলেন বিএলওরা, কিন্তু রাজ্য সরকার শুনলেন না, কর্ণপাত করলেন না। অর্থাৎ কিনা অমানবিকতার যে সমস্ত যুক্তি শাসক পক্ষ, শাসক দল এই মুহূর্তে দিচ্ছেন, তার কোনো জায়গায় অমানবিক হতে কসুর রাখেননি এই ক্ষমতাসীন রাজ্য সরকার। এবং তারপর সবশেষে একটি সাংবিধানিক প্রক্রিয়াকে বানচাল করবার জন্য, বাতিল করবার জন্য তারা আবদার তুলেছেন এই মুহূর্তে এসআইআর বন্ধ করতে হবে, কারণ 32 বা তাদের তথ্য অনুযায়ী 32 সংখ্যক মানুষের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। প্রশ্ন আরো একটা, যে সমস্ত বিএলওরা এই কাজ পরিচালনা করতে গিয়ে গ্রামে গঞ্জে ধোলাই খাচ্ছেন, সেখানে নির্বাচন যেমন নির্বাচন কমিশন পরিচালনা করে, আইন শৃঙ্খলার বিষয়টি থাকে রাজ্যের হাতে, তাহলে এই সমস্ত বিএলওরা যখন আক্রান্ত হচ্ছেন, ফর্ম লিখেছেন রিসিভড বাট নট ভেরিফাইড, এই কথাটা লেখার জন্য গ্রামবাসীদের হাতে আক্রান্ত হচ্ছেন যখন, তখন সেখানে পুলিশ প্রশাসন কেন সুরক্ষা দিতে পারছে না? কেন সেই বিএলওরা বারবার আক্রান্ত হচ্ছেন ভুল বোঝা মানুষগুলোর হাতে? অর্থাৎ এর মূল কারণটা ওইখানেই, এই সমস্ত মানুষের মনে আতঙ্ক, এসআইআর আসার আগেই আতঙ্ক তৈরি করার কাজটা এমনভাবে ছড়িয়ে দিয়েছেন যে সেই আতঙ্কের কারণেই আজকে এতগুলো প্রাণহানি ঘটছে। এই আতঙ্ক ছড়ানোর কাজটাতে সরকার যেমনভাবে এসআইআর কে একটা মানে জুজু হিসেবে দেখিয়ে মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে, তেমনি বিরোধী পক্ষ, প্রধান বিরোধী দল, তারাও এর সঙ্গে এনআরসির ভাবনাটাকে জুড়ে দিয়ে, অর্থাৎ এসআইআর বাদ পড়লেই দেশ ছাড়তে হবে, এই বিভ্রান্তিকর প্রচার চালিয়ে উভয় দিক থেকে সাধারণ মানুষকে তটস্থ করে রেখে তারপর মসিহা হিসেবে আমি তোমাদের উদ্ধার করব, এই ভূমিকায় অবতীর্ণ হওয়ার সুযোগ দিতে চাইছে, আর কিচ্ছু নয়। লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে গোটা প্রক্রিয়াটা, এই সরকারের রেকর্ড আছে, যাবতীয় সাংবিধানিক ব্যবস্থাকে বানচাল করবার রেকর্ড আছে। সুপ্রিম কোর্ট যদি বলে দেয় টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষা দেওয়া যাবে না, এ সরকার করে দেখায় যে টেন্টেড ক্যান্ডিডেটরা পরবর্তীকালে আমি আসবো অমিতাভদা, কৌশিকদা আপনার থেকে অমিতাভদা আপনার বক্তব্যগুলো আমি কথা দিচ্ছি, আপনার বক্তব্যগুলো আমি প্রিসাইজলি অনুপ্রবেশের কাছে তুলে ধরব। একটা বিরতি নিচ্ছি, একটা বিরতি নিয়ে আমি অমিতাভদা আপনার প্রসঙ্গ আমি কৌশিকদাকে তুলে ধরবো। দেখা যাক, একদম পয়েন্ট টু পয়েন্ট আমি লিখেছি, তার কি উত্তর কৌশিকদা দিচ্ছেন। মানুষ শুনবেন, এটা মানুষের দরবার, এটা আমার আপনার কনফ্লিক্টের বা কৌশিকদার সঙ্গে আপনার তর্কের জায়গা নয়। কৌশিকদা, এই যে মানে ছোট্ট বক্তব্যে কিন্তু অত্যন্ত ধারালো বক্তব্যে আপনাদের কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারীর গুণগত মান নিয়ে অমিতাভদা প্রশ্ন তুলেছেন। সাংবিধানিকভাবে নির্বাচিত একটি সরকার আরেকটি সাংবিধানিক পন্থার বিরোধিতা কি করে করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদি রাজ্য সরকারি কর্মচারীরা শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়, তাদের জন্য সরকার মানসিক, আপনিও তো চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের মানসিকভাবে চাঙ্গা করবার জন্য পন্থা বা ওষুধ কি? আর যেখানে বিএলওরা আক্রান্ত হচ্ছেন, পুলিশ কেন সুরক্ষা দিতে পারছেন না? অন ডিউটি লিভের কথাই বলেছেন, অন ডিউটি লিভ। প্রথমে বলি, কিছু বস্তা পচা বামপন্থী যারা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের জন্য সোশ্যাল মিডিয়ায় বেঁচে আছেন, তাদের প্রশ্নের উত্তর দেব না, আপনি প্রশ্নটা করেছেন বলে উত্তর দেব। 1 নম্বর, বিএলওদের ট্রেনিং কে করেছেন? বলতে দিতে হবে। বিএলওদের ট্রেনিংটা দেওয়ার দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন। শুনে নিন কৌশিক বাবু, চোরের দল কাছ থেকে আমরা কোনো সদুত্তর প্রত্যাশা করি না। আপনি যদি আমাকে বন্যপ্রাণী বলে চিহ্নিত করেন, তাতে সাধারণ মানুষ বুঝে নেবে যে বন্যপ্রাণীদের লুটপাট করে খাওয়া একটি দল হচ্ছেন আপনারা। পশ্চিমবঙ্গবাসী জানেন, গত পরশুদিন এই রাজ্য সরকার 20,000 একর সরকারি জমি খোলা বাজারে বিক্রি করবার জন্য ছেড়ে দিয়েছেন। তার ভেতর কেন্দ্রীয় নির্বাচনী কমিশন জমি আছে, জমি হাওড়াদের মুখে এই জমি পাচার করবার যে ব্যবস্থা করেছেন, তাদের টাকায় ফুলে ফেপে ওঠা দলের লোক আপনি। সুতরাং আপনি যদি আমাকে বন্যপ্রাণী আইনের সংরক্ষণের
আমি কিন্তু প্রশ্নের উত্তরটা পেলাম না। এই তর্কের জন্য চোরদের কাছে প্রশংসিত হওয়ার চেয়ে চোরদের কাছ থেকে উত্তরগুলো পাচ্ছি না, উত্তরগুলো পাচ্ছি না। গুণগত, আচ্ছা কৌশিক এক এক করে গুণগত মান কেন আপনারা বিরোধিতা করছেন? বিএলওদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব তো কেন্দ্রীয় নির্বাচনী কমিশনের। আজকে যদি তারা আপলোড করতে কেউ না করেন, সেই প্রশিক্ষণের দায়িত্ব তো কেন্দ্রীয় নির্বাচনী কমিশনকে নিতে হবে। সেই কেন্দ্রীয় নির্বাচনী কমিশনটা যদি সেটা না নেয়, তিনি আপলোড করতে পারছেন না, এই প্রশ্ন তুলছেন। তাহলে তাকে বিএলও অ্যাপয়েন্ট করলেন কেন? সব যদি বাদ দিই, মানে ডিজিটাল ইকোনমিতে পার্টিসিপেট করেন না, ফেসবুক হোয়াটসঅ্যাপ করেন না। আচ্ছা এবার ফাল্গুনি দি, কাউকে থামতে হবে, আমি দুজনকেই থামতে প্লিজ। অর্থাৎ এগুলো সব বিক্রি হওয়া চাকরি। বেশ, আমি ফাল্গুনি দি, এই যে গুণগত মান, সাংবিধানিক পন্থার বিরোধিতা, পুলিশ দিয়ে সুরক্ষা, আপনি সেই সময় চাকরি পাওয়া মানুষ, ডাক্তার, আপনি সেই সময় পেয়েছেন, সেই বাবদে আপনি চাকরি করছেন। আমি চাকরি করি না, আপনি কিছু জানেন না, আমি চাকরি করি না। 2 নম্বর বলি এত মৃত্যু হয়েছে তার দায় আপনি বলছেন কমিশনের। আপনি জয় সিংহ মারা গেছে, টিএমসি বলছে এসআইআর এ, তার বাড়ির লোক বলছে 2002 এ নাম আছে। তাহলে ইলেকশনের সময় এত মৃত্যু, তার জন্য দায়ী কে? কেন আপনি সরকার থেকে পদত্যাগ করবেন না? এই প্রশ্নের আগে জবাব দিন। 2 নম্বর হচ্ছে মমতা ব্যানার্জি বলেছেন, মমতা ব্যানার্জি বলছেন প্রাণ থাকতে আমরা এসআইআর হতে দেবো না, সবার আগে ফর্ম উনি নিয়েছেন। যখন মিডিয়ার সামনে এসছে তখন বলেছে সবার ফর্ম ফিল আপ হলে আমিও ফর্ম ফিল আপ করবো। 2 হচ্ছে এর আগে 13 বার এসআইআর হয়েছে, 13 বার এসআইআর হয়েছে, এবং 2002 যে এসআইআর হয়েছে 3 সপ্তাহে হয়েছে, তখন কিন্তু কংগ্রেস ছিল। 2 নম্বর হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের জনসংখ্যা বেড়েছে 31%, ভোটার বেড়েছে 66.5% গত 22 বছরে। একদম সন্দীপ, 2 নম্বর হচ্ছে 2002 সালে পার্লামেন্টের কংগ্রেসের ডানলপের যে ঘটনাটা আপনি দেখালেন, ডানলপে যে ব্যাঙের ছাতার মতন অনুপ্রবেশকারীদের বস্তি গজিয়ে উঠেছে, সেটা এক রাতে হয়নি, একদিনে হয়নি। আমরা যেরকম বলি যে ফ্র্যাঙ্কেস্টাইন এক রাতে জন্মে যায়নি, সেরকম ভাবে এই বস্তি এক রাতে একদিনে হয়নি। সুতরাং ডানলপের পাশেই যে বরানগরের নেতা ছিলেন তৃণমূলের তাপস রায়, সেই তাপস রায় এখন বিজেপিতে চলে গেছেন। তো এই যে বস্তি গজিয়ে উঠেছে, সেটা যেরকম এক রাতে একদিনে হয়নি, সেটা তাপস রায় জানেন না। সেটা যদি তৃণমূল বলে সেটাও মিথ্যে বলবে, আর যদি বিজেপি বলে সেটাও মিথ্যে বলবে। তার দায় তৃণমূল এবং বিজেপি দুজনকেই নিতে হবে। ডানলপের মতন জায়গায় জায়গায় ছত্রাকের মতো যে এই যে বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের বস্তি গজিয়ে উঠেছে, জায়গায় বস্তু। আমি এখানে শেষ করবো, আজকে আর হাতে সময় নেই। দিদি প্লিজ, আজকে এখানে শেষ করব। আমরা বিষয়গুলো তুলে দিলাম। এটা বাস্তব যে 50-55 মিনিটের আলোচনায় কনক্লুশনে আসা যায় না। এটা একটা বিরাট বিতর্ক, এবং এই ফ্র্যাঙ্কেস্টাইন ইস্যু বলছিল সন্দীপা, একদম বাস্তব। একদিনে এই সমস্যার সমাধানও হবে না, ঠিক যেমনভাবে একদিনে এই সমস্যা তৈরি হয়নি, একদম বাস্তব। তবে দেখা যাক কি হয়, আমরা সেদিকে নজর রাখবো। আপনারা অবশ্যই অনুষ্ঠানকে শেয়ার করবেন এবং অবশ্যই সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকবেন, অবশ্যই ডেফিনেটলি ক্যালকাটা নিউজের সঙ্গেও থাকবেন। আজ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, কৌশিক দাকে, ফাল্গুনি দিকে, সন্দীপাকে এবং সঙ্গে অমিতাভ দাকে। নমস্কার সবাই।